যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে অন্য দলগুলোর বৈঠক। শুধু নির্বাচন দিতে দায়িত্ব নেননি ডক্টর ইউনূস, বললেন প্রেস সচিব। তারা একটা ম্যান্ডেট নিয়ে এসেছেন। উনি এক কথার মানুষ এবং উনি ইলেকশনটা জুন 30, 2026-এর মধ্যেই দিবেন। এই সরকার জবাবদিহিমূলক নয় মন্তব্য তারেক রহমানের। বিএনপি আন্দোলন শুরু করলে টিকতে পারবে না সরকার, হুঁশিয়ারি গয়েশ্বরের। এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয় বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না, হবেও না। আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো, তাহলে আমার মনে হয় ইউনূস 24 ঘন্টা থাকতে পারবে না। আমরা চাই ডক্টর ইউনূসের শপথ হোক। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ওমর ইনান এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার পক্ষে নয় জামায়াত। জুলাইয়ের শক্তিকে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা এনসিপির। জুলাই গণহত্যার প্রথম কোনো মামলার বিচার প্রক্রিয়া শুরু। চানখারপুলে 6 হত্যায় সাবেক ডিএমপি কমিশনার সহ 8 জনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। অধ্যাদেশ প্রত্যাহার দাবিতে সচিবালয় কর্মীদের বিক্ষোভ। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ 31 জুলাইয়ের মধ্যে সংশোধন করা হবে, সরকারের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার। এবং কোরবানির পশুর চামড়ার দাম বাড়ালো সরকার। ঢাকায় গরুর চামড়ার সর্বনিম্ন মূল্য 1350, বাইরে 1150 টাকা নির্ধারণ। রফতানিতে বিধি নিষেধ প্রত্যাহার। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সঙ্গে আজও বৈঠকে অংশ নিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা 5:45-র দিকে শুরু হয় বৈঠক। প্রথম ধাপে অংশ নিয়েছেন এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ, সিপিবির মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ নেতা খালিকুজ্জামান ভুইয়া, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু এবং জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। এরপর দ্বিতীয় ধাপে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকটি ইসলামী দলের নেতা, যাদের মধ্যে রয়েছেন মাওলানা সাদিকুর রহমান, রেজাউল করিম, মামুনুল হক, আহমেদ আব্দুল কাদের, আজিজুল হক ইসলামাবাদী, মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মুসা বিন ইজহার, মুফতি সাখাওয়াত হোসাইন রাজি। এই মুহূর্তে যমুনার সামনে আছেন সহকর্মী নাজমুল সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহী, মিটিং শুরু হয়েছে। আজকের প্রথম পর্বের মিটিং, সেটি এখন পর্যন্ত প্রায় ঘন্টা খানেক হতে চলল। আমরা যেটা বাইরে থেকে জানতে পারছি, মিটিং প্রায় শেষের দিকে। তারপরে এসে তারা আসলে ব্রিফিং করবেন এবং গণমাধ্যম কর্মীদের যে নির্ধারিত জায়গা রয়েছে সেখানে সবাই অপেক্ষমান। তারা এসে বলবেন যে আসলে এই আজকের প্রথম পর্বের যে প্রবীণ রাজনীতিবিদ, অন্তত বলা চলে 11 জন অংশ নিয়েছেন, এরা আসলে প্রধান উপদেষ্টার কাছে কি পরামর্শ দিয়েছেন বা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের কাছে কি ধরনের সহযোগিতা চেয়েছেন অথবা তিনি আসলে তাদেরকে কি বার্তা দিয়েছেন সেটা আমরা তখন জানতে পারবো। আজকের প্রথম পর্বের মিটিংটি এবং দ্বিতীয় পর্বের মিটিংটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকের আপনি জানেন যে একেবারে বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ এক কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ, তারপরে মাহমুদুর রহমান মান্না এবং বিশেষ করে বাম ঘরানার যেই রাজনীতিবিদরা রয়েছেন, যে ছোট ছোট দলগুলো রয়েছে, তাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কিন্তু আজকে অংশ নিয়েছেন। অর্থাৎ গত কয়েকদিন ধরে রাজনৈতিক যে টানাপোড়েন এবং রাজনৈতিক দলের নেতাদের
সরকারের প্রতি যে অভিযোগ যে সরকার একলা চলো নীতি গ্রহণ করেছেন অথবা সরকার কি করছেন, কোন বিষয়ে সরকার কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, সেই বিষয়গুলো রাজনৈতিক দলকে অন্ধকারে রেখেই সরকার একা একা করে যাচ্ছে। সুতরাং এই সরকারের প্রতি কিছুটা মানুষের, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর কিছুটা অনাস্থা তৈরি হয়েছে, যার প্রেক্ষিতে নানা ধরনের আন্দোলন আমরা মাঠে দেখেছি এবং এরই ধারাবাহিকতায় কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনও কিন্তু হয়েছে। এই রকম একটি প্রেক্ষাপটে তিনি সংলাপের আহ্বান করেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি বসতে চেয়েছেন। কেন কি কারণে আসলে ডাকছেন তাদেরকে আমরা গতকাল কিন্তু জামাত, বিএনপি এবং এনসিপির কথাবার্তা থেকে কিন্তু আমরা কিছুটা ক্লিয়ার হয়েছি। সেটি প্রধান উপদেষ্টাকে এই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে 3টি বিষয়ে আসলে জোর দেওয়া হয়েছে। তারা বলছেন যে নির্বাচন, সংস্কার এবং বিচার, এই 3টি বিষয়ে তারা রোডম্যাপ চেয়েছেন। প্রধান উপদেষ্টাও তাদেরকে আসলে তিনি যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবেন সেই সময়টুকু যাতে নির্বিঘ্ন হয়, তিনি যে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন সেই কাজগুলো যাতে নির্বিঘ্নে তিনি করতে পারেন, যাতে কোনো ধরনের রাজনৈতিক বাধার সম্মুখীন তিনি না হন, সেই বিষয়গুলো নিয়ে তিনি তাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন। আজকের প্রথম পর্বের আলোচনাতেও আমরা সেই ধরনের ইঙ্গিত পাচ্ছি, প্রধান উপদেষ্টা সেই আলাপই আসলে করছেন এবং তাদের দাবি এই নির্বাচন, বিচার এবং সংস্কার, এই 3টি বিষয়কে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং যৌক্তিক সময়ের মধ্যে কিভাবে নির্বাচন সম্পন্ন করা যায়, এই 11 যে প্রতিনিধিরা এসেছেন তারা কিন্তু সেই পরামর্শই তাকে দিচ্ছেন, অথবা একটি বলা চলে যে তারা সংলাপ হচ্ছে এই বিষয়টি নিয়ে। এর দ্বিতীয় ধাপে সমমনা ইসলামিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজত ইসলাম এবং তাছাড়াও খেলাফত মজলিস মাওলানা মামুনুল হকের দলকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে যোগ দিবেন গণ অধিকার পরিষদের চেয়ারম্যান ভিপি নূর। বলা চলে যে তারাও আসলে একই রকম কথা বলবেন। ইতিমধ্যে ইসলামিক দলগুলোর নেতারা এসে উপস্থিত হয়েছেন, কেউ কেউ ভিতরে প্রবেশ করেছেন। প্রথম পর্বের বৈঠক শেষের দিকে তারা এসে ব্রিফ করলে আমরা বিস্তারিত জানাতে পারবো এবং দ্বিতীয় পর্বের বৈঠক শুরুর অপেক্ষায় নেতারা সেখানে অপেক্ষা করছেন। এই ছিল আমার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে সর্বশেষ। যমুনার সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সালেহী। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারের মতো নয় যে শুধু নির্বাচন দিয়েই চলে যাবে, বরং অন্য সরকারের চেয়ে বেশি ম্যান্ডেট আছে ডক্টর ইউনূস সরকারের। রাজধানীতে এক অনুষ্ঠানে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার সকালে রাজধানীর পল্টনে পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজন করে সিএমজেএফ টকের অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্যে চট্টগ্রাম বন্দর কারো হাতে তুলে দেওয়া হচ্ছে না জানিয়ে শফিকুল আলম বলেন, বিশ্বের বড় বড় কোম্পানি বন্দর ব্যবহার করার পাশাপাশি সক্ষমতা বাড়াতে কাজ করছে বর্তমান সরকার। চিটাগং পোর্টটাকে আমরা চাচ্ছি যাতে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো যাতে চিটাগং পোর্টকে ম্যানেজ করতে পারে। টার্মিনাল ম্যান আমরা চিটাগং পোর্টকে কাউকে দিচ্ছি না। সোফার আমরা তাদের কাছ থেকে অ্যাসুরেন্স পেয়েছি যে তারা $3 বিলিয়ন মতো ইনভেস্ট করবে। ডক্টর ইউনূস এক কথার মানুষ উল্লেখ করে শফিকুল বলেন, 26 সালের জুনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে বেশি ম্যান্ডেট ডক্টর ইউনূস সরকারের আছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। তারা একটা ব্রড একটা ম্যান্ডেট নিয়ে এসছেন। এটা এসে আগেকার সময়ের যে কেয়ারটেকার গভর্নমেন্টের ম্যান্ডেটের মতো না। ইলেকশন নিয়েও ধোঁয়াশার কিছু নাই। কালকে স্যার বারবার বলেছেন উনি এক কথার মানুষ এবং উনি ইলেকশনটা জুন 30, 2026 মধ্যেই দিবেন। নির্বাচন নিয়ে সরকার কোনো বিদেশি চাপে নেই বলেও উল্লেখ করেন প্রেস সচিব। তো এটাতে সবাই অবাক হয়ে যান যারা বিদেশি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। বিএনপি আন্দোলন শুরু করলে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না এমন হুঁশিয়ারি দিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে অনড় অবস্থান জানিয়েছেন বিএনপি নেতারা। সরকারি সম্পদ ব্যবহার করে রাজনৈতিক দল গঠনকারীরা চিহ্নিত উল্লেখ করে নেতারা বলছেন, দায়িত্ব ভুলে অনেক উপদেষ্টা গভীর এজেন্ডা নিয়ে কাজ করছেন। এদিকে তারেক রহমান বলেছেন, এই সরকার জবাবদিহিমূলক নয়। জনগণ ও রাজনীতিবিদদের বাদ দিয়ে কোনো পরিকল্পনাই টেকসই হবে না। শনিবার প্রধান উপদেষ্টার ডাকে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি, জামাতে ইসলাম ও এনসিপি।
বৈঠকের পরদিন বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন বিএনপি নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতান্ত্রিক বাম ঐক্যের এক আলোচনা সভায় অংশ নিয়ে স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে অনড় বিএনপি। সরকারি অফিস আদালত ব্যবহার করে, গাড়ি এবং বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবহার করে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার যে ব্যবস্থা শুরু করেছেন, এটির নাম ইতিহাসবিদরা আগেই দিয়ে রেখেছে। এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি আন্দোলন শুরু করলে ক্ষমতায় টিকতে পারবে না সরকার। আলাদা অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল্লাহ মুইন খান বলেন, নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে এই ভয়ে ভোটের বিরোধিতা করা হচ্ছে। সব দলের একই মত, একই কথা। আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো, তাহলে আমার মনে হয় ইউনূস 24 ঘন্টা থাকতে পারবে না। আমরা চাই ডক্টর ইউনূসের সফল হোক। তারা যদি ভয় করে যে জনগণ ভোট দিলে বিএনপি সরকার এসে যাবে, কাজে ভোট প্রক্রিয়াকে বিলম্বিত করে, সেটার গণতন্ত্র হবে না। তাহলে তো আওয়ামী লীগ 15 বছরে যা করেছে সেই ভোট কি বলে রিগিং বলেন বাজে, সেটাই হবে আবার। এদিন সকালে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন শেষে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, চলমান রাজনৈতিক সংকট ঘনীভূত করতে অনেক উপদেষ্টা চেষ্টা করে যাচ্ছেন। চলমান সংকট ঘনীভূত করার জন্য আমরা শুনেছি এই সমস্ত উপদেষ্টারা তারা ভূমিকা পালন করছে। ন্যাশনাল পিপলস পার্টি এদিকে রাজধানী কাকরাইলে ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, এই সরকার জবাবদিহিমূলক নয়, জনগণ ও রাজনীতিবিদদের বাদ দিয়ে কোনো পরিকল্পনায় টেকসই হবে না। সরকারের মান অভিমান বা রাগ বিরাগের সুযোগ নেই বলেও জানান তিনি। এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয়, রাজনৈতিক দলকে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না, হবেও না। অল্প বা বেশি সংস্কার বলে কিছু নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। ডিসেম্বরের মধ্যেই দেশের মানুষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে পাবে বলেও আশা তার। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার পক্ষে নয় জামায়াতে ইসলামী। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনকল্যাণকর সংসদ প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সাংগঠনিক সফরের অংশ হিসেবে রোববার মৌলভীবাজার যান জামায়াতে ইসলামের আমির। ব্রাহ্মণবাজার, দক্ষিণ বাজার ও উপজেলা পরিষদ হলরুমে কর্মী সমর্থক ও চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন ডাক্তার শফিকুর রহমান। বিভিন্ন মহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখার দাবির মধ্যে জামায়াতের আমির বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর প্রশ্নই আসে না। আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনকল্যাণকর সংসদ তৈরির প্রত্যাশার কথা জানান তিনি। বলেছেন এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন, এর ভিতরে আপনি নির্বাচন দিবেন। তিনি বলেছেন যে আমি আমার কথায় শক্ত আছি এবং সেই নির্বাচন আপনারা পাবেন এবং আমরা বিশ্বাস করি এই সময়ের ভিতরে তিনি নির্বাচন দেবেন। এদিকে রাজধানীর তোপখানায় বিএমএ মিলনায়তনে আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। এতে অংশ নেন জামায়াত, হেফাজত, ইসলামী আন্দোলন সহ মোট 7টি দল ও সংগঠনের নেতারা। তারা বলেন, প্রতিটি আসনে একক প্রার্থী দিয়ে জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণের উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। একাধিক বাক্স নিয়ে গেলে কিন্তু গালির অভাব হবে, শুধু গালি না, ধিক্কার দিলে মারতেও চাইতে পারবে। এবার অবস্থা একটা বাক্স নিয়ে গেলে দেখবেন ওলামায়ে কেরামের মধ্যে আস্থা বাড়বে। জাতীয় ওলামায়ে কেরাম এবং ইসলামপন্থী দেশপ্রেমিক জনতার প্রতিফলনকে আমরা যদি ধারণ করি, ইনশাআল্লাহ এই বছর এদেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়ে ইসলামী একটা কল্যাণমূলক রাষ্ট্রের দিকে আমরা ধাবিত হতে পারবো। এ সময় নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে প্রশাসনে থাকা আওয়ামী লীগের দোসরদের সরিয়ে দেওয়ার আহ্বান জানান ইসলামী দলগুলোর নেতারা। যারা বিগত দিনে দেশকে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। কোনো দল নয়, অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে 2 ছাত্র উপদেষ্টা আছেন বলে জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রামে 3 দিনের সফরের প্রথম দিনের পথসভায় তিনি কথা বলেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নাগরিক পার্টির মৌলিক সংস্কার ও রূপরেখা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে চট্টগ্রামে 3 দিনের সফরে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ সহ বেশ কয়েকজন নেতাকর্মী। হাত নেড়ে তিনি অভিবাদন জানিয়ে জানান দেন দলের নানা প্রস্তুতি।
রোববার সকালে চট্টগ্রামের প্রথম দিন পথসভা করেন কর্ণফুলী উপজেলায়। এ সময় লিফলেট বিতরণ করেন। শেখ হাসিনার রাষ্ট্রের যে কাঠামো এটাকে ভেঙে তোড়মার করতে হবে, আর নাইলে যে কেউ রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়ে আমাদেরকে আবার শোষণ করবে। সংস্কার এবং বিচার এই দুইটা নিশ্চিত করার লক্ষ্যে আমরা একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এনসিপির পদচারণা প্রমাণ করতে চাই। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের দুই ছাত্র উপদেষ্টার প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ জানান, রাজনৈতিক দল নয়, গণ অভ্যুত্থানের প্রতীক হিসাবে কাজ করছেন তারা। এনসিপির প্রতিনিধি হিসাবে তারা এই সরকারে নেই, বরং হচ্ছে এই গণ অভ্যুত্থানের সবার প্রতিনিধি হিসেবে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিত্ব করছে। এদিকে সুচিকিৎসার কথা উল্লেখ করে এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা বলেন, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেয় তাদের দলের মূল লক্ষ্য। অর্থের অভাবে যাতে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সুশিক্ষায় সবাই শিক্ষিত হয়। 3 দিনের সফরে অর্ধশতাধিক গাড়ি বহর নিয়ে চন্দনাইশ, পটিয়া, কর্ণফুলী, আনোয়ারা সহ 8টি উপজেলায় পথসভা করার কথা রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের প্রথম কোনো মামলার বিচার প্রক্রিয়া শুরু হলো। 5 আগস্ট চানখারপুলে 6 জনকে হত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে শেখ হাসিনা সহ 2 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। শুনানির শুরুতেই চিফ প্রসিকিউটর শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনের ইতিহাস তুলে ধরেন। বলেন, চাংখারপুলের এই হত্যায় সরাসরি নির্দেশ দিয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। পুলিশের সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ অন্য 7 আসামি মাঠ পর্যায়ে হত্যার নির্দেশনা বাস্তবায়ন করেন। যারা সরাসরি চাইনিজ রাইফেল ব্যবহার করে মানুষকে হত্যা করেছে, যাদেরকে আইডেন্টিফাই করা গেছে তাদেরকে আমরা বিচারের জন্য সোপর্দ করেছি। পাশাপাশি তাদের যারা সুপিরিয়র কমান্ডার ছিল এই সমস্ত লোকদেরকে আমরা বিচারের জন্য আজকে সোপর্দ করেছি। এদিন শেখ হাসিনা সহ 2 জনকে ট্রাইব্যুনালে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এই বক্তব্যের ব্যাখ্যা না দেয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার আবেদন করেন চিফ প্রসিকিউটর। এই আসামিদেরকে কন্টেম্প প্রসিডিংসে হাজির হওয়ার ব্যাপারে পত্রপত্রিকায় 2টো বহুল প্রচালিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ যেটা দিয়েছেন সেটা নোটিফিকেশন আকারে পত্রিকা ছাপার নির্দেশ দিয়েছেন। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। এতে অধ্যাদেশকে কালো আইন উল্লেখ করে দ্রুত বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা। দাবি না মানলে কাল থেকে সচিবালয়ে কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারিও দেন তারা। এর মধ্যে প্রয়োজনে আইনের সংশোধন করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার সকালে যার যার দপ্তর ছেড়ে কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ মিছিলে যোগ দেন। সচিবালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণের পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরের সামনে বিক্ষোভ করেন তারা। মিছিলে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশকে কালো আইন আখ্যা দিয়ে তা বাতিল করার দাবিতে নানা স্লোগান দেওয়া হয়। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে সংশোধিত অধ্যাদেশের তীব্র সমালোচনা করে বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা। এই আইন যখন প্রবর্তিত হবে চাকরির ভয়ে অনেক সৎ কর্মকর্তা তারা সরকারের পলিসি বাস্তবায়নে কোনো ভূমিকা রাখতে পারবে না। দাবি না মানলে সোমবার থেকে আন্দোলনের পাশাপাশি সচিবালয়ের সব কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দেন কর্মকর্তা কর্মচারীরা। এই আইন অবিলম্বে প্রত্যাহার করা না পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। আমাদের আন্দোলন চলমান থাকবে, কাজে ফিরবো না। এদিকে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নির্বাচন ম্যানিপুলেট করতে সরকারি চাকরি আইন সংশোধন করেছিল। এবার প্রয়োজনেই আইন সংশোধন করা হয়েছে। ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে ওই জন্য একটা কিছু কিছু সংশোধন করছিল। ওই সংশোধনটাই শুধু বাদ দেওয়া হয়েছে। আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। তারপরেও যদি তাদের কোনো রকমের থাকে তারা আলোচনা করতে পারবে। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়। এতে শৃঙ্খলা ভঙ্গের অজুহাত এবং নানা কারণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শাস্তি ও তাদেরকে সহজেই চাকরি থেকে বরখাস্ত করার বিধান যুক্ত করা হয়েছে বলে জানান কর্মকর্তা কর্মচারীরা। প্রসূন আশিস, সময় সংবাদ,
এনবিআর সংস্কারে অধ্যাদেশ সংশোধনে ঐক্যমত্যে পৌঁছেছেন অর্থ মন্ত্রণালয় ও এনবিআর কর্মকর্তারা। 31 জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধনীর আগ পর্যন্ত অধ্যাদেশ স্থগিত থাকবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। গণমাধ্যমে পাঠানো অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআর বিলুপ্ত নয়, বরং স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। এছাড়া রাজস্বনীতি পৃথকীকরণ হবে আলোচনার ভিত্তিতে। এদিকে বিকেলে এনবিআর বিলুপ্তির প্রতিবাদে সোমবার থেকে সংস্থাটির সব বিভাগে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির পর ঘোষিত কর্মসূচির বিষয়ে আজই অবস্থান জানাবে ঐক্য পরিষদ। কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিল সরকার। গতবারের চেয়ে 150 টাকা বাড়িয়ে ঢাকায় গরুর চামড়া সর্বনিম্ন মূল্য 1350 টাকা আর ঢাকার বাইরে 1150 টাকা করা হয়েছে। বিকেলে সচিবালয়ে বৈঠক শেষে ব্রিফ করেন বাণিজ্য উপদেষ্টা। অন্য একটা চামড়ার দাম মিনিমাম 1350 টাকা ঢাকার ভিতরে এবং 1150 টাকা ঢাকার বাইরে, এবং এটা আমরা লবণযুক্ত চামড়ার ক্ষেত্রেই কথাটা বলছি। চাহিদা তৈরি করার ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়া অথবা ওয়েট ব্লু চামড়া সাময়িকভাবে, যেটা বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ তালিকায় ছিল, এই নিষিদ্ধ তালিকা থেকে আমরা তুলে দিচ্ছি, সো দ্যাট ইন্টারন্যাশনাল মার্কেটে সরাসরি, যদি স্থানীয় বাজারে এই মূল্য পাওয়া না যায়, যদি চেষ্টা করেন যেন আন্তর্জাতিক বাজারে সরাসরি বিক্রি করে দিতে পারেন। ভারী বৃষ্টিপাত, তীব্র ঝড় ও বজ্রপাতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে 19 জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন আরও 92 জন। স্থানীয় সময় শনিবার হঠাৎ ধূলি ঝড় শুরু হয় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। লাহোর, শিয়ালকোট, রাওয়ালপিন্ডি শহরে ঝড়ের তাণ্ডবে ঝাপসা হয়ে আসে দৃষ্টিসীমা। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর। বৈরী আবহাওয়ার কবলে ভারতও। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নয়াদিল্লির রাস্তাঘাট। হরিয়ানা ও উত্তরাখণ্ডেও একই চিত্র। গাছ উপড়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ব্যাহত ফ্লাইট চলাচল। এরই মধ্যে বাসিন্দাদের চলাচলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। তিন ম্যাচের টি-20 সিরিজ খেলতে দুবাই থেকে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। প্রথম ধাপে 4 ক্রিকেটার সহ লাহোরে গেছেন 10 জন। দলের বাকি সদস্যরা পাকিস্তান পৌঁছাবেন সোমবার। পিএসএল খেলায় আগে থেকেই দেশটিতে অবস্থান করছেন মেহেদি মিরাজ ও রিশাদ হোসেন। 4 ক্রিকেটার হাসান মাহমুদ, তানফির ইসলাম, পারভেজ হোসেন ইমন, তানজিম সাকিবের সঙ্গে পাকিস্তানে পা রেখেছেন ম্যানেজার নাফিস ইকবাল। আগামী বুধবার সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে দু দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভোট পেছালে পরিস্থিতি আরও খারাপ হবে শঙ্কা সিপিবির। 5 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রস্তাব এবি পার্টির। সব দলের প্রতি সমান আচরণের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। শুধু নির্বাচন দিতে দায়িত্ব নেননি ডক্টর ইউনূস, বললেন প্রেস সচিব। এই সরকার জবাবদিহিমূলক নয় মন্তব্য তারেক রহমানের। আন্দোলন শুরু করলে টিকতে পারবে না সরকার। এবং অন্তর্বর্তী সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার পক্ষে নয় জামাত। জুলাইয়ের শক্তিকে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা এনসিপির। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।